চলুন আজ টনি রবিন্সের অসাধারণ বই মানি মাস্টার দ্য গেম এর গভীরে ডুব দেওয়া যাক। এই বইটা আসলে ফিন্যান্সের মতো একটা জটিল বিষয়কে একদম সহজ করে আমাদের সামনে তুলে ধরে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ভাবুন তো, অর্থনৈতিক জগৎটা আসলে একটা গভীর জঙ্গলের মতো। এখানে সাধারণ মানুষের জন্য নিয়মকানুনগুলো সবসময় পরিষ্কার থাকে না। তাই এখানে টিকে থাকতে হলে সবার আগে খেলার নিয়মগুলো জেনে নেওয়াটা খুব জরুরি। বিলিয়নিয়ার রে ডালিয়ার এই কথাটা একবার ভাবুন, কি শক্তিশালী একটা উক্তি। এটাই পরিষ্কার করে দেয় যে এই খেলাটা কতটা কঠিন, আর সিস্টেমটা আসলে ভেতরের লোকদের জন্যই বানানো। এই সত্যিটা মেনে নিয়েই আমাদের এগোতে হবে। বিনিয়োগ নিয়ে কিছু ভুল ধারণা প্রায়ই শোনা যায়, যেগুলো সাধারণ বিনিয়োগকারীদের অনেক বড় ক্ষতি করে দেয়। যেমন ধরুন, অনেকেই বলেন আমরা বাজারকে হারিয়ে দেব, অথচ সত্যিটা হলো ৯৬% ফান্ডই বাজারকে হারাতে পারে না। এই কথাগুলো আসলে ইন্ডাস্ট্রিকে লাভবান করে, সাধারণ মানুষকে নয়। আর এই যে ফিয়ের ব্যাপারটা দেখুন, সময়ের সাথে সাথে এটা কি সাংঘাতিক প্রভাব ফেলে। দেখে মনে হতে পারে 1% বা 2% ফি আর এমন কি, কিন্তু এখানে দেখুন ৩০ বছর পরে ৩% ফি আপনার লাভের প্রায় অর্ধেকটাই খেয়ে নিতে পারে। অবিশ্বাস্য, তাই না? তাহলে উপায় কি? আসল কাজটা হলো একজন ব্রোকার আর একজন ফিডুশিয়ারি বা বিশ্বস্ত উপদেষ্টার মধ্যেকার পার্থক্যটা বোঝা। দেখুন, ব্রোকাররা অনেক সময় কমিশনের জন্য কাজ করে, কিন্তু একজন ফিডুশিয়ারি আইনত আপনার ভালোর জন্যই কাজ করতে বাধ্য। এমন কাউকেই তো পাশে দরকার, তাই না? তো এতক্ষণ তো সমস্যার কথা শুনলাম, এবার চলুন সমাধানের দিকে যাওয়া যাক। এই বইটিতে পৃথিবীর সেরা ৫০ জন আর্থিক বিশেষজ্ঞের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে আর্থিক স্বাধীনতার জন্য একটা পরিষ্কার ৭ দফা নীল নকশা দেয়া হয়েছে। আর এই যে নীল নকশার কথা বলছি, এটা কিন্তু কোনো সাধারণ উপদেশ না। ওয়ারেন বাফেট, রে ডালিওর মতো কিংবদন্তিদের জ্ঞান থেকে তৈরি হয়েছে এই কার্যকরী পরিকল্পনা। মানে এটা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটা প্রমাণিত কৌশল। প্রথম ধাপটা হলো নিজের আর্থিক লক্ষ্যগুলোকে একদম পরিষ্কার করে ফেলা। লক্ষ্যটা যদি জানা থাকে, তাহলেই তো খেলাটা জেতা সম্ভব। লক্ষ্য ছাড়া যে কোনো পরিকল্পনাই কিন্তু অর্থহীন। আর্থিক লক্ষ্যকে মূলত দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো আর্থিক নিরাপত্তা, মানে আপনার বেঁচে থাকার জন্য যা যা দরকার, যেমন বাড়ি, খাবার, যাতায়াত, সেগুলোর ব্যবস্থা করা। আর অন্যটা হলো আর্থিক স্বাধীনতা, মানে এমন একটা অবস্থা যেখানে কাজ না করেও নিজের বর্তমান জীবনযাত্রা চালিয়ে যাওয়া যায়। এই ধারণাটা কিন্তু পুরো বিষয়টাকে অনেক সহজ আর বাস্তবসম্মত করে তোলে। টনি রবিন্স এখানে একটা দারুণ সহজ পদ্ধতির কথা বলেছেন, যেটাকে উনি বলছেন ৩টে বাকেট: নিরাপত্তা, বৃদ্ধি আর স্বপ্ন। এই ৩ ভাগে নিজের টাকা ভাগ করে নিলে জীবনের বিভিন্ন লক্ষ্যের জন্য পরিকল্পনা করা অনেক সহজ হয়ে যায়, আর পুরো আর্থিক জীবনে একটা ভারসাম্যও আসে। বেশ, স্বপ্ন তো ঠিক হয়ে গেল, কিন্তু প্রশ্ন হলো, এমন একটা পোর্টফোলিও বানানো যায় কিভাবে, যা যে কোনো অর্থনৈতিক পরিস্থিতিতে স্বপ্নগুলোকে সুরক্ষিত রাখবে? চলুন এর উত্তরটা খোঁজা যাক। আর এই প্রশ্নের উত্তর হিসেবেই বইটিতে রে ডালিওর বিখ্যাত অল ওয়েদার পোর্টফোলিওর কথা বলা হয়েছে। নামটা শুনেই বোঝাই যাচ্ছে এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা যে কোনো অর্থনৈতিক আবহাওয়াতেই ভালো ফল দিতে পারে। একটা কথা মনে রাখা খুব দরকার, কোন শেয়ার কিনবেন তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল অ্যাসেট অ্যালোকেশন, মানে আপনার মোট বিনিয়োগকে বিভিন্ন খাতে ভাগ করে রাখা। দীর্ঘমেয়াদের সাফল্যের আসল ভিত্তি কিন্তু এটাই। এই অল ওয়েদার পোর্টফোলিওতে কি আছে একবার দেখুন। এখানে স্টকের অস্থিরতাকে সামলানোর জন্য বন্ডের ওপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। ঝুঁকি কমানোর জন্য এটা একটা অসাধারণ কৌশল। আর এর পারফরম্যান্স সত্যি বলতে চোখ কপালে ওঠার মতো। ঐতিহাসিক ডেটা দেখুন, যখন বড় বড় সংকটে বাজার ধসে পড়েছে, তখনও এই পোর্টফোলিও মূলধনকে রক্ষা করেছে। ভাবা যায় ২০০৮ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটেও এটা লাভ করেছিল। এবার আসা যাক সেই জাদুর কাঠির কথায়, যা যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পেছনে আসল শক্তি হিসেবে কাজ করে। হ্যাঁ, আমি চক্রবৃদ্ধি সুদের কথাই বলছি। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন এটাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন। আর তার মতো একজন মানুষ যখন কিছু বলেন, সেটা মন দিয়ে শুনতে হয়। এটা এমন এক শক্তি যা নীরবে আপনার সম্পদকে সময়ের সাথে সাথে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এখানে একটা খুব সহজ উদাহরণ দেওয়া হয়েছে, দেখুন
কিভাবে টাকা নিজেই নিজের জন্য আরও টাকা উপার্জন করছে। প্রতি বছর লাভটা মূলধনের সাথে যোগ হয়ে যাচ্ছে আর পরের বছর তার উপরেও লাভ আসছে, ঠিক যেন বরফের বল যা গড়াতে গড়াতে বড় হতে থাকে। এই সংখ্যাটাই তো সব বলে দিচ্ছে। সামান্য একটা বিনিয়োগও যদি লম্বা সময়ের জন্য রাখা যায় তাহলে সেটা কত বড় একটা পরিমাণে পৌঁছতে পারে। এর জন্য সবচেয়ে বেশি যা দরকার তা হলো সময় আর ধৈর্য। এই বইটার আসল বার্তাটাই হলো মানসিকতার পরিবর্তন। শুধু জিনিসপত্র ভোগ না করে যখন থেকে কেউ সম্পদের মালিক হতে শুরু করে তখন থেকেই কিন্তু আসল সম্পদ তৈরি হওয়া শুরু হয়, আর বিনিয়োগই হইল সেই মালিক হওয়ার পথ। তাহলে পুরো যাত্রার মূল কথাটা হলো ভোক্তা থেকে মালিক হওয়া। এখন প্রশ্ন হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে আর্থিক স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপটা কি হতে পারে? এটা নিয়ে ভাবা এবং আজই শুরু করাটা সবচেয়ে জরুরি।